আচ্ছা, তারপরেও আমরা ইকোতে সুপ্রাস্টার্নাল ভিউতে অনেক সময় অ্যাসেন্ডিং অ্যাওর্টাটা আমরা ডাইলেটেড পেতে পারি। হ্যাঁ, কোয়ার্কটেশন ভালো বোঝা যাবে না। কোয়ার্কটেশনের জন্য ইকো মডালিটি হচ্ছে ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাম। এটা তো অনেক সময় বোঝা যায় এবং প্রেসার গ্রেডিয়েন্টটাও বোঝা যায়। বোঝা গেল? ওকে, তাহলে এইটা হলো ইকো থেকে। তাহলে ট্রান্সথোরাসিকে পাবো হচ্ছে হার্টের এবং অ্যাসোসিয়েটেড লেশন, আর ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রামে আমরা অথবা সুপ্রাস্টার্নালে যদি ধরি তাহলে আমরা আর্চ অফ দ্য অ্যাওর্টা এবং ডিস্টালি আমরা একটু ডাইলেটেশনটা বোঝা যেতে পারে, কিন্তু সবচেয়ে ভালো বোঝা যাবে হচ্ছে ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রামে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, ইকোর মধ্যে। তাছাড়া আমরা কিছু ইনভেস্টিগেশন করব, এটা হচ্ছে এরপরে আর কি কি করা যায় বলো? এমআরআই করা যায় স্যার, এমআরআই করা যায়, সিটি কার্ডিয়াক সিটি করা যায়, এমআরআই কার্ডিয়াক ক্যাথ করা যায়। ঠিক আছে স্যার, স্যার এখানে যদি মানে স্যার ট্রান্সথোরাসিক কিছু মানে ইকোতে যদি স্যার আমরা পাই কোয়ার্কটেশন পাই, সেক্ষেত্রে গ্রেডিয়েন্টটা রেস্টিং মোর দেন 20 মিলিমিটার অফ মার্কারি হতে হবে। এটা পরে বলবো, আমি বলতেছিলাম এটা আর কি। এটা হচ্ছে সিগনিফিকেন্স হচ্ছে মোর দেন 20 মিলিমিটার হইলে সিগনিফিকেন্ট। আর তোমার যে কোনো চেঞ্জ অফ কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওর্টা আফটার ইন্টারভেনশন এটা যদি 20 মিলিমিটারের বেশি হয় তাহলে এটা সাকসেসফুল। হ্যাঁ, আর একদম তোমার অপারেটিভ গ্রেডিয়েন্ট কত? 50 মিলিমিটার অফ মার্কারি। এটা যদি হয় তাহলে এটা অপারেটিভ ইন্ডিকেশন আছে। হ্যাঁ, তাহলে গ্রেডিয়েন্টের 3-4টা ফাংশন আছে। একটা হচ্ছে যে আমি প্রি অপারেটিভ সিগনিফিকেন্ট কিনা দেখবো, এটা অপারেশন ইন্ডিকেশন আছে কিনা, অথবা ইন্টারভেনশন করার পরে তার গ্রেডিয়েন্টটা 20 মিলিমিটারের বেশি যদি ইনক্রিজ করে তাহলে এটা সাকসেসফুল। হ্যাঁ, তাহলে গ্রেডিয়েন্টটা এই কটা কারণে ইম্পর্টেন্ট। তারপরে আমরা করবো হচ্ছে এমআরআই, এমআরএ অথবা এটা করবো। এটাতে আমরা খুবই সিগনিফিকেন্ট। এটাতে যে নট অনলি যে তোমার শুধু কোয়ার্কটেশন দেখা যাবে তা না, এটাতে আদার ভাস্কুলেচার বা অন্য কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের একটা ইম্পর্টেন্ট ফিচার আছে আমাদের, যেহেতু তোমার অ্যাওর্টা হলো মানে পোস্ট ডাক্টালি ধরলাম, বা ডাক্টাল পি ডাক্টাল পোস্ট ডাক্টাল যাই হোক, আমাদের অ্যাবডোমিনাল কিন্তু ভিসেরা তো তোমার হাইপোপারফিউশন হয়। ঠিক আছে? এই জন্য আমাদের অ্যাবডোমিনালও কিছু ফিচার তার থাকতে পারে। হ্যাঁ, অ্যাবডোমিনাল কিছু ফিচার থাকবে, এটা মাথার সার্জারি হাইপারটেনশন পারসিস্ট করতে পারে মানে তারপরে এটা কিছু অ্যানিউরিজমাল ডাইলেটেশন, অ্যাওর্টিক ডিসেকশন হতে পারে স্যার, সারাউন্ডিং স্ট্রাকচার কমপ্লিট হয়েছে, রিকারেন্ট অ্যানিউরিজম অলসো। হ্যালো স্যার, কি ডিসকানেক্টেড হয়ে গেছে? বা পেরি অপারেটিভ কমপ্লিকেশন অনেক আছে, এগুলি হইতে পারে। হ্যাঁ, এখন এটা তো ডেফিনিটিভ ট্রিটমেন্ট বললাম। ঠিক আছে? এটাতে কি কিউর হয় সার্জারিতে? এটাতে রুল হলো বলতে হবে হি ইজ ট্রিটেড নট কিউরড, এটাই মাথায় রাখতে হবে। তার দেখো কতগুলি হইতে পারে, তার হাইপারটেনশনটা পারসিস্ট করে যাবে। ঠিক আছে? তারপরে তার রিস্টেনোসিস হইতে পারে, অ্যানিউরিজম হইতে পারে, তার ডিসেকশন হইতে পারে, তার আদার কমপ্লিকেশন হইতে পারে। ঠিক আছে? এই জন্য তার কিন্তু কিউর হবে না, তাকে একদম লাইফ লং ফলো আপে থাকতে হবে। ফলো আপ গুলি কি করবো আমরা? তার ব্লাড প্রেশার দেখবো, তার ইসিজি করবো, ইকো করবো, পারলে যদি তার কমপ্লিকেশনটা থেকে যায় তাহলে তার আমরা এমআরআই করবো। ঠিক আছে? কন্ট্রাস্ট অ্যাভয়েড করার জন্য এমআরআই করে তাকে ফলো আপ করতে হবে লাইফ লং, যাদেরকে আমরা সার্জারি করলাম। এখন আরেকটা ট্রিটমেন্ট অপশন কি? বেলুন এনজিওপ্লাস্টি। ঠিক আছে? এইটার ইন্ডিকেশনটা মেইনলি তোমার হচ্ছে আফটার সার্জারি রিস্টেনোসিস যাদের হবে তাদের আমরা বেলুন ডাইলেটেশন করা হয়, রিস্টেনোসিস ডাইলেটেশন করার জন্য আমরা বেলুন এনজিওপ্লাস্টি করব। আচ্ছা, এটা কি বিফোর অপারেশনের একটা ইয়া হইতে পারে? অপারেশনের কোনো যদি সার্জারির জন্য ফিট যদি না হয় পেশেন্ট, তখন করা যেতে পারে। এটা কি বাচ্চাদের করা হয় স্যার পিডিয়াট্রিক গ্রুপে? যাদেরই করো, এটাতে রিস্টেনোসিস এত বেশি যে এটা সার্জারি ট্রিটমেন্ট, বাচ্চাদেরও সার্জারি করতে বলছে। ঠিক আছে? কিন্তু পোস্ট সার্জিক্যাল রিস্টেনোসিস হলে বলছে এনজিওপ্লাস্টি করতে। আরটা যেটা বললো সুধীর, যাদের ফিট না এবং যাদের সার্জারি কোনো কারণে ডিলে হবে তাদের ক্ষেত্রে একটা বেলুন ডাইলেটেশন করা যায় ব্রিজিং এর জন্য, ব্রিজিং এর। হ্যাঁ,
এটা গেল। তাইলে আমাদের এখন এটাতে কমপ্লিকেশন কি কি হইতে পারে তা আগেই বললাম। রিস্টেনোসিস হতে পারে, এনিউরিজম হতে পারে, ডিসেকশন হতে পারে, প্যারাপ্লেজিয়া হতে পারে, অপারেটিভ কমপ্লিকেশন হিসেবে হার্ট ফেলিউর হতে পারে, ডিসেকশন হতে পারে। হ্যাঁ, এই কতগুলি জিনিস মাথায় রাখলে আমরা মোটামুটি বুঝে যাবো। তার কি মেডিকেল ট্রিটমেন্টের কোনো রোল আছে কোয়ার্কেশনে? যদি ফেলিওর হয় তাহলে হার্ট ফেলিওর হলে অবশ্যই কোয়ার্কেশনে রোল আছে। এটা হচ্ছে যদি তাদেরকে আমরা হাইপারটেনশন কন্ট্রোল করব, এটা তো খুবই ইম্পর্টেন্ট। হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে। হাইপারটেনশন তো মেডিকেল ট্রিটমেন্ট ছাড়া হবে না। তাছাড়া তার যদি কোনো অ্যানজাইনা হয় তাহলে অ্যান্টিইসমিক ট্রিটমেন্ট দিতে হবে। তার যদি কোনো হার্ট ফেলিউর হয় তাহলে হার্ট ফেলিউর মেডিকেল ম্যানেজমেন্ট করতে হবে। তার ফিচার্স অফ সিবিডি বা কমপ্লিকেশন হলে কমপ্লিকেশন ম্যানেজমেন্ট করতে হবে। ঠিক আছে? তাহলে মেডিকেল ট্রিটমেন্টেরও রোল আছে, মেডিকেল ট্রিটমেন্টও বলতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন স্যার আমরা একটা প্রশ্ন ছিল স্যার। বলো প্রশ্ন বলো। এখানে কি এসি ইনহিবিটর, এআরবি এগুলো কি কন্ট্রাইন্ডিকেটেড স্যার? হ্যাঁ বলো, এটা সম্বন্ধে বলো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো তো। ভ্যাসোডাইলেটর কি দেওয়া যাবে না? না বলো, এটা কে বলবা? এটা বলো তো রাফি বলো। রাফি তো হইলো অনেকদিন। আমাদের কি তাদেরকে কি এসি ইনহিবিটর এআরবি দিতে পারবো? কি স্যার? বা এআরবি দেওয়ার ক্ষেত্রে আমরা না স্যার, এসি ইনহিবিটর এআরবি মানে আমরা স্যার অ্যাভয়েড করার চেষ্টা করব। কারণ হচ্ছে পেশেন্টের যদি সুপ্রারেনাল কোয়ার্কটেশন থাকে স্যার, এদের ক্ষেত্রে যে সেকেন্ডারি হাইপারটেনশনের যে মেকানিজমটা, এটা হচ্ছে ডিউ টু রেনাল হাইপোপারফিউশন। এবং আমরা যদি এসি ইনহিবিটর বা এআরবি দেই স্যার, তাহলে পোস্ট আর্টেরিওলার ডাইলেটেশন হয়ে ইন্ট্রাগ্লোমেরুলার প্রেসার আরো কমে যাবে। সেক্ষেত্রে রেনাল মোড ডিটোরিয়েশন। এটাতে বলে যে তার যেহেতু প্রেসার লোয়ার লিম রেনাল ভেসেল টেসেল কম আছে, কম হলে হয় কি তার তো রেনাল পারফিউশনও কম, মানে এফারেন্ট আর্টারি দিয়ে তার ইফারেন্ট আর্টারি দিয়ে কম ঢুকতেছে, মানে গ্লোমেরুলাসে তার এই কম প্রেসারটাকে মেনটেন করতেছে পোস্ট গ্লোমেরুলার যে আর্টারিয়াল, সে কনস্ট্রিক্ট করে তার ফিল্ট্রেশন প্রেসারটা মেনটেন করতেছে। এইসব ক্ষেত্রে যেহেতু বাইলেটারাল, আমি যদি তার এসি ইনহিবিটর দেই তাহলে তার ফিল্ট্রেশন প্রেসারটা কমে যাবে, আরো ইম্পেয়ার্ড হবে, তাই এটা দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা ইন জেনারেল হচ্ছে এইটা, কিন্তু এটা নির্ভর করবে তোমার যে খুব সিভিয়ার স্টেনোসিস কিনা। সিভিয়ারিটি অফ স্টেনোসিস, মাইল্ড স্টেনোসিসে বলে দেওয়া যাবে স্যার। মাইল্ড মডেল এটা দেওয়া যাবে, সিভিয়ার হলে এটা দেওয়া যাবে। বুঝা গেল শারমিন? জি স্যার। আচ্ছা, আর কি কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা টপিক আছে। আসলে টপিকগুলো আজকে দুই তিনটা তো একটু ভেজাল আর কি। হ্যাঁ, এই জন্য ওইটাই চলে যাই। স্যার দুইটা স্যার, আরেকটা হচ্ছে অ্যানিউরিজম আর কি। অ্যানিউরিজমটা তো এটার সাথে ডিসেকশনও আসে, অ্যানিউরিজম আসে, এটা বলি, এটা আবার শুরু করি। স্যার ডিসেকশনটা মানে আলাদা পড়ানো ভালো স্যার, ডিসেকশন তো ইম্পর্টেন্ট বড় চ্যাপ্টার, আজকে ডিসেকশন নাই। ডিসেকশনে যাব না, তারপরে বললাম যে এটা আইসা পড়বে আর কি, কান টানলে মাথার মতো আর কি। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে আমরা অ্যানিউরিজমে যাই। হ্যাঁ স্যার, অ্যানিউরিজমটা আমাদের অ্যাওর্টার ডাইলেটেশনটা কতটুকু, মানে ডায়ামিটারটা কতটুকু অ্যাওর্টার নরমাল পারসন? স্যার অ্যাসেন্ডিং এর দিকে হচ্ছে 3 সেন্টিমিটার স্যার, কিন্তু পরবর্তীতে যখন ডিসেন্ডিং হয় তখন স্যার আস্তে আস্তে কমতে থাকে, কমতে গিয়ে স্যার অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে তখন আরো কমে যায় স্যার। এটা 1.5 টু 2 সেন্টিমিটার এভারেজে, ঠিক আছে? জি স্যার। এটা আর অ্যাসেন্ডিং একটু বেশি থাকে, 2.5 টু 3 থাকে। হ্যাঁ, আর আমরা বাঙালিতে আমাদের একটু কমও থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা এখন অ্যানিউরিজম কাকে বলবো? যদি ওটা ইনলার্জ করে ইটস অরিজিনাল ডায়ামিটারের 1.5 গুণ বেশি, কিংবা ইন টোটাল 3 সেন্টিমিটার, 1.5 গুণে মোর দ্যান 1.5 টাইমস। হ্যাঁ, यस, और 3 সেন্টিমিটারের বেশি স্যার। আচ্ছা না, এটা 1.5 টাইমস করলাম, আর তাহলে এটা হবে অ্যানিউরিজম। নরমালের চেয়ে যদি 1.5 টাইমস বেশি হয় তাহলে এটা হচ্ছে অ্যানিউরিজম। আচ্ছা যদি 1 টু 1.5 হয় তাহলে এটা কি হবে? এটা স্যার ট্রান্সেকশন, ডাইলেটেশন বলবো স্যার, অ্যাওর্টিক ডাইলেটেশন। ডাইলেটেশন বা অ্যাক্টিশিয়া, বুঝা গেল জিনিসটা? যে কোনো ভেসেলের ক্ষেত্রে যদি মোর দ্যান 1.5 টাইমস হয় তাহলে অ্যানিউরিজম, আর 1 টু 1.5 টাইমস এর মধ্যে যখন হবে তখন এটা ডাইলেটেশন অথবা অ্যাক্টিশিয়া। বুঝা গেল? আচ্ছা এটার কারণ কি কি? কারণ স্যার অনেকগুলো কারণ। একটা হচ্ছে স্যার ইনক্রিজিং এজের জন্য পেশেন্ট যতই বুড়া হয় ততই অ্যানিউরিজমের ঝুঁকি বাড়তে থাকে। কারো যদি হাইপারটেনশন থাকে সেটার জন্য হতে পারে। স্মোকিং যদি কারো করে স্যার, স্মোকিং ইজ আ রিস্ক ফ্যাক্টর। ওইভাবে না বলে আমরা যদি চারটা হেডলাইনে স্যার ভাগ করা যায় স্যার। বেসিক্যালি স্যার এটা কিছু জেনেটিক কারণ আছে স্যার, ডিজেনারেটিভ, অ্যাথেরোস্ক্লেরোটিক, আর হচ্ছে স্যার
এই মানে 4টা হেডলাইনে স্যার এটা ভাগ করা যায় আর কি, যে কারণ বলে চারটা হেডলাইনে ভাগ করে আমি বলি এর মধ্যে জেনেটিক। জি স্যার। হ্যাঁ বলো 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 বলো। সবচেয়ে কমন হচ্ছে ডিজেনারেটিভ, প্রথম যেটা তুমি ফার্স্ট হচ্ছে ডিজেনারেটিভ, এটা এক নাম্বার। হ্যাঁ জি স্যার। এটা ডিজেনারেটিভ কি হয়? অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য স্যার। হ্যাঁ, এই ডিজেনারেটিভের মধ্যে তোমার ইনফ্লামেশন হয়, উইকনেস অফ দ্য অ্যাওরটিক টিস্যু হয়, তারপর তোমার ইলাস্টিসিটি লস হয়, মাসেল স্মুথ মাসেল লস হয়, পরে ডাইলেটেশন অফ দ্য অ্যাওরটা হয়ে যায়। ঠিক আছে, এটা ডিজেনারেটিভ। তারপর নেক্সট কজটা কি বললা? গুড গ্রাফি। তারপরটা কি? তারপর স্যার কিছু জেনেটিক কারণ আছে স্যার, এর মধ্যে কমনলি যেটা স্যার মারফান সিনড্রোমে হয়, তাছাড়া হয় স্যার ওই যে এহলার্স-ডানলস মানে সিনড্রোম, কানেক্টিভ টিস্যু ডিজিজ। হ্যাঁ, হ্যাঁ, এর মধ্যে একটা হচ্ছে লোয়েস মারফান ডেফিস সিনড্রোম, সিনড্রোম, এহলার্স-ডানলস সিনড্রোম। তারপরে স্যার তারপর হচ্ছে ফ্যামিলিয়াল একটা ভ্যারাইটি আছে স্যার। ফ্যামিলিয়াল, হ্যাঁ ফ্যামিলিয়াল কিছু কারণ আছে ফ্যামিলিয়ালে যেখানে তোমার হচ্ছে এটা ফার্স্ট ডিগ্রি রিলেটিভস হইতে পারে, এটা জেনেটিক মানে হইতে পারে যে 28% হয়। ঠিক আছে, এটা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যাদের একবার অ্যানিউরিজম পাওয়া যাবে এক ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে, তার 28% এটা তার এই ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে এটা স্প্রেড করতে পারে। গুড, তিনটা। 4 নাম্বারটা আরেকটা হচ্ছে স্যার ওই যে লোয়েস ডেফিস সিনড্রোম আছে একটা, হ্যাঁ ওটা জেনেটিকের মধ্যে চলে গেছে, এটা জেনেটিকের মধ্যে পড়ে। আর ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া আরেকটা বলি এর মধ্যে, এরপরে আছে হচ্ছে তোমার অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ স্যার। একটা হচ্ছে যে অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলাইটিস, ইনফ্লামেটরি ভাস্কুলাইটিস, ভাস্কুলাইটিস। টাকায়াসু। হ্যাঁ, তারপরে এটা বললাম যে ইনফ্লামেটরির মধ্যে টাকায়াসু, ভাস্কুলারিটি, জায়ান্ট সেল, এটা হইতে পারে। ইনফেকশন দিয়ে হইতে পারে। ঠিক আছে, সিফিলিস দিয়ে হইতে পারে, এর মধ্যে সিফিলাইটিকটা কমন, সালমোনেলা হইতে পারে, স্টেফোরিয়াস দিয়ে হইতে পারে। ঠিক আছে, হতে পারে। আচ্ছা, নেক্সট ট্রমাটিক হইতে পারে। ট্রমাটিক জি বোঝা গেল? তাইলে হইতে পারে একটা হচ্ছে ডিজেনারেটিভ, একটা হইতে পারে জেনেটিক, একটা হইতে পারে কানেক্টিভ ডিজিজ, একটা হইতে পারে তোমার ইনফেক্টিভ, একটা ইনফ্লামেটরি, একটা ট্রমাটিক, একটা পোস্ট ট্রমাটিকের মধ্যে পোস্ট সার্জিক্যাল পড়ে। হ্যাঁ, এগুলো হইতে পারে। আর আমাদের কি জানি সুধীর যেগুলি বললা এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর অ্যাসোসিয়েশন। রিস্ক ফ্যাক্টর, জি অ্যাসোসিয়েটেড। রিস্ক ফ্যাক্টরের মধ্যে তোমার এজ হইতে পারে, মেল হইতে পারে, স্মোকিং হইতে পারে, ডিসলিপিডিমিয়া, হাইপারটেনশন, অ্যাথেরোস্ক্লেরোসিস, এগুলি হইতে পারে তাদের রিস্ক ফ্যাক্টর, যেগুলো আমাদের নরমাল আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিসের মধ্যে যতগুলি রিস্ক ফ্যাক্টর এগুলি হইতে পারে তাদের। হ্যাঁ, বোঝা গেল? এর মধ্যে ডায়াবেটিস একটা হইতে পারে। এখন এটার যে এটা অ্যানিউরিজমটা তোমার যাদের ডিজেনারেটিভ হোক, জেনেটিক হোক বা রিস্ক ফ্যাক্টরের জন্য হোক, এটার একটা প্রোগ্রেশন রেট আছে। ঠিক আছে, এই রেটে এটা প্রোগ্রেস করতে থাকে। ঠিক আছে, এই প্রোগ্রেস রেটটা ইউজুয়ালি হচ্ছে তোমার 2.6 মিলিমিটার পার ইয়ার যাদের অ্যানিউরিজম হয়, এটা ডাইলেট করতে পারে। এছাড়া এটা ভেরি করতে পারে। হ্যাঁ, এটার একটা ইম্পর্টেন্স আছে, পরে ট্রিটমেন্টের ক্ষেত্রে বলবো। আর আমাদের একটা ল্যাপ্লাস লস ছিল না, ল্যাপ্লাস ল অফ ল্যাপ্লাস। জি স্যার। হ্যাঁ, ল অফ ল্যাপ্লাস কি ছিল এটা? স্যার ওটা ওই যে থিকনেস আর টেনশনের সাথে থিকনেস আর রেডিয়াসের সম্পর্ক। টেনশনটা তোমার নির্ভর করবে ট্রান্স মিউরাল প্রেসার ইনটু রেডিয়াস। তখন রেডিয়াস যখন বাড়তে থাকবে তখন কিন্তু ওয়াল টেনশনটা বাড়তে থাকবে। এই জন্য যত বড় হতে থাকবে তত এটা ভিসিআর সাইকেল হিসাবে এটা রেট অফ প্রোগ্রেশনটা বাড়তে থাকবে। কথা বোঝা গেল? ল্যাপ্লাস। জি স্যার। আচ্ছা, এখন যাদের আমাদের এটার মধ্যে ইনসিডেন্স কতটুকু অ্যানিউরিজমের ইনসিডেন্স? জানা নাই স্যার। জানা নাই না? বলো, কেউ জানলে একটু বলো দেখি। মেলদের বিষয় না ফিমেলদের বিষয়? এটা মেলদের বেশি স্যার। অবশ্যই মেলদের বেশি হবে। হ্যাঁ, এটা হচ্ছে মেল ইস টু ফিমেল রেশিও হচ্ছে 5:1। ঠিক আছে, বলতো 5:1.5 হইতে পারে। ঠিক আছে, এটা তোমার কয় রকম হইতে পারে? একটা অ্যাবডোমিনাল, একটা থোরাসিক হইতে পারে। বুঝা গেল? অ্যাবডোমিনটা কমন না থোরাসিকটা কমন? অ্যাবডোমেন স্যার। অ্যাবডোমেন কত পার্সেন্ট অ্যাবডোমিনাল? রেনালটা কমন বেশি। না না, রেনালটা বলো কত পার্সেন্ট অ্যাবডোমিনাল, কত পার্সেন্ট থোরাসিক? এটা 75% অ্যাবডোমিনাল, 75% অ্যাবডোমিনাল, 25% থোরাসিক। মেল ইস টু আরেকটা টাইপ আছে স্যার, থোরাকো অ্যাবডোমিনাল ভ্যারাইটি আছে। আরেকটা আছে থোরাকো অ্যাবডোমিনাল। হ্যাঁ, এটা হইতে বলা যাবে না যে তুমি এখানে থেমে যাও, সে তার প্রসেস একটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। ঠিক আছে, অ্যাবডোমিনাল হচ্ছে অ্যাবডোমিনাল বা অ্যাবডোমিনাল থোরাসিক হচ্ছে 75% আর থোরাসিক হচ্ছে 25%। ঠিক আছে, মেল ফিমেল রেশিও বললাম 5:1.5
এটার এই অ্যাবডোমিনালটার আবার 95% ইনফ্রারেনাল। হ্যাঁ, ইয়েস, সবচেয়ে কমনেস্ট ভ্যারাইটি হচ্ছে ইনফ্রারেনাল। ইনফ্রারেনাল ভ্যারাইটি, এটার আবার 95% ইনফ্রারেনাল ভ্যারাইটি। বুঝা গেল? আচ্ছা, এটার হচ্ছে তোমার এখন এটাতে কিছু আমি কথা বলবো, এটা তোমার একটু ভাগ করে বলতে হবে। এই অ্যানিউরিজমের ক্ষেত্রে এটা অ্যাবডোমিনাল অ্যাওর্টা একরকম সিম্পটম হবে, থোরাসিক অ্যানিউরিজম একরকম সিম্পটম। এই জন্য এটা একটু ভাগ করে বলতে হবে আর কি, ঠিক আছে? তাইলে আগে দুইটা মিলেই বলি, যেমন ক্লিনিক্যাল ফিচার কি কি হতে পারে। হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচার। ইয়েস স্যার। ক্লিনিক্যাল ফিচার হতে পারে 4 মিনিট আছে স্যার। ও 4 মিনিট। আচ্ছা 4 মিনিটে এরপরে কি আবার ঢুকতে হবে? এই যে স্যার আবার আরেকটা নিয়ে স্যার। এরপরে আবার একটা আরেকটা পাঠায়, তখন ওটা উত্তর আমি একটু বলে ফেলি তাড়াতাড়ি 4 মিনিট। এটা হচ্ছে যে ক্লিনিক্যাল ফিচার অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, ইনসিডেন্টালি ডায়াগনোস হতে পারে। ঠিক আছে, তুমি অ্যাবডোমিন এক্সামিনেশন করতেছো, ওই সময় দেখবা যে তার পালসেটাইল একটা ইয়া পাইলা, অথবা সুপ্রাস্টানাল একটা পালসেশন পাইলা, এরকম কোনো কিছুতে পাইলা, অথবা তার কোনো কমপ্লিকেশনের ফিচার নিয়ে আসলো, তখন তুমি ইনসিডেন্টাল ডায়াগনোস হতে পারে। তাছাড়া এটাতে তোমার সিভিয়ার ব্যাক পেইন, অ্যাবডোমিনাল অ্যানিউরিজম, সিভিয়ার ব্যাক পেইন হতে পারে, মানে ব্যাক পেইন অথবা ফ্ল্যাঙ্ক পেইন। হ্যাঁ, এটা সাডেন অনসেট হবে, কনস্ট্যান্ট ইন নেচার হবে, এটা মুভমেন্টে ফ্লাকচুয়েট করবে না। ঠিক আছে, রেডিয়েটস টু দ্য লেগস এন্ড বাটক এন্ড গ্রোইনে হতে পারে। এটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টার ক্ষেত্রে। হ্যাঁ, অ্যাবডোমিনাল অ্যাওর্টার ক্ষেত্রে মধ্যে আরো কিছু ক্লিনিক্যাল ফিচার হতে পারে। যদি তার এটা রেনাল হয় তাহলে একটু একিয়ার ফিচার নিয়ে আসতে পারে। এটা যদি তোমার রেনাল অ্যাওর্টা মিলে অথবা ভিসারাল আর্টারি ইনভলভ করে, তাহলে তার কিছু ভিসারাল অ্যাবডোমিনাল পেইন অথবা কোনো নেক্রোসিস অথবা কোনো মানে সাডেন অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতে পারে। কিছু কমপ্লিকেশন নিয়ে আসতে পারে যদি অ্যাবডোমিনাল অ্যানিউরিজমটা যদি তোমার রাপচার করে। ঠিক আছে, মেইনলি রাপচার করে কোথায়? এটা স্যার কমনলি স্যার অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা রাপচার হয় স্যার। হ্যাঁ, এটা অ্যাবডোমিনাল অ্যাওর্টা, সব অ্যাবডোমিনাল অ্যানিউরিজম বলতেছি। রাপচারটা কোন দিকে হতে পারে? এটা মেইনলি হয় এটা রেট্রোপেরিটোনিয়াম হবে না, রেট্রোপেরিটোনিয়াম হতে পারে কমনলি লেফট সাইড অফ রেট্রোপেরিটোনিয়াল রিজন হতে পারে, এটা কমন। এটা হইলে তার কিছু ফিচার অফ হাইপোটেনশন, শক, অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল ডিসটেনশন এগুলো হতে পারে। তাছাড়া তার রাপচার করতে পারে আরো দুই জায়গায়। ঠিক আছে, কোথায় কোথায় করতে পারে? যে এটা তোমার অ্যাওর্টো ভেনাস রাপচার হতে পারে, ভেইনও রাপচার করতে পারে। এটা অ্যাওর্টো ভিসেরাল রাপচার হতে পারে, অ্যাওর্টা থেকে তোমার ভিসেরাল দিকে কোনো রাপচার করতে পারে। তাহলে দেখা যাবে তার হিমোপাইসিস হচ্ছে অথবা ব্লাড যাচ্ছে মানে চুলের সাথে। তাহলে এরকম কয়েকটা ফিচার হতে পারে, অ্যাসিম্পটোমেটিক হতে পারে, ফিচার অফ দা অ্যানিউরিজম ইটসেলফ হতে পারে, কিছু কমপ্লিকেশনের জন্য হতে পারে। কমপ্লিকেশনের জন্য হতে পারে যদি স্প্ল্যাঙ্কিং আর্টারি ভেসেল ইনভলভ করে, তার জন্য হতে পারে, রাপচার করলে হতে পারে, রেনাল আর্টারি ইনভলভ করলে হতে পারে, আর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে থ্রম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন নিয়ে হতে পারে। তাহলে এগুলি সব হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টার মানে ফিচার্স, প্রেজেন্টিং ফিচার্স। তারপর আসে থোরাসিক অ্যানিউরিজম। থোরাসিক অ্যানিউরিজম সেম, এটাতে তোমার যা যা বললাম, এটা তোমার ওই যে পেইন নিয়ে আসতে পারে, যা যা বললাম এইসব পেইন নিয়ে আসতে পারে, এটা একটা হতে পারে। আর তাছাড়া এটাতে কিছু স্পেসিফিক ফিচার হবে। এটাতে যদি তোমার রুট অফ দ্য অ্যাওর্টা ডাইলেট করে, তাহলে এয়ার নিয়ে আসতে পারে, অ্যাওর্টিক ডিকেশন ফিচার থাকতে, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার ফিচার থাকতে পারে। এখানে রাপচার করে কিন্তু ডিস্টার্ব হচ্ছে মনে হয়। হ্যাঁ, বজ্রপাত হচ্ছে এই জন্য বোধহয় আর কি। এটা তোমার রাপচার করতে পারে, সাইনাস ভালসালভাতে হতে পারে, তাহলে একটা ফিচার পাইতে পারো। সুপারভেনাকাল অবস্ট্রাকশন করতে পারে, ট্রাকিয়াতে কম্প্রেশন করে ডিসফেজিয়া করতে পারে, এটা আরে ইসোফেগাসে করে ডিসফেজিয়া করতে পারে, ট্রাকিয়াতে কম্প্রেস করে ট্রাকিয়াতে ডিসপ্লেস করতে পারে, ডিসপনিয়া করতে পারে, হিমোপ্যাসিস করতে পারে। ঠিক আছে, সুপারভেনাকাল অবস্ট্রাকশন করে, এটাও বললাম। ঠিক আছে, তাহলে ইন এডিশন অ্যাওর্টা অ্যানিউরিজমের জন্য একটা এই থোরাসিক অ্যানিউরিজমের জন্য এই ফিচারগুলো হতে পারে। তাছাড়া তার কমপ্লিকেশনের জন্য আগের মতো থ্রম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন হতে পারে, রাপচার করলে রাপচারের ফিচার হতে পারে, ডিসেকশন হলে ডিসেকশনের ফিচার হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এগুলো হলো সিম্পটম নিয়ে আসবে। সাইন কি কি পাবা তুমি? এটা হচ্ছে আগে অ্যাবডোমিনালটা বলি। অ্যাবডোমিনালটার মধ্যে তুমি একটা পালসেটাইল মাস পেতে পারো। ঠিক আছে, পালসেটাইল মাস পাইলে আমরা পাবো, যদি এটা টেন্ডার হয় তাহলে আমি বেশি এক্সামিনেশন করতে না করছি, তাহলে বেশি টেন্ডার করা যাবে না। তাহলে এটা প্রায় টু রাপচারের আগে অনেক সময় টেন্ডার হয়। হ্যাঁ, তাহলে এটা পালসেটাইল একটা মাস পাবো। এটার এক্সটেনশনটা অনেক সময় হাত দিয়ে বোঝা যেতে পারে, এটাও চেষ্টা করবো। এটা বুই পেতে পারি, আর পালসের ডিফারেন্স পেতে পারি। ঠিক আছে, উপরে নিচে। এটা তোমার ডিস্টাল লিম্বে থ্রম্বোএম্বলিজমের জন্য কিছু ফিচার পেতে পারি। তাছাড়া অ্যাবডোমিনাল সার্জারি হচ্ছে, ইলেকট্রিক সার্জারিতে যেতে হবে স্যার।
কোন পেশেন্টের যদি দেখা যায় যে ডায়ামিটার 5.5 না কম আছে, মোর দ্যান 4.5 সেন্টিমিটার, তবে এই পেশেন্টগুলোকে আমরা ফলো আপে রাখবো, দেখবো যে 6 মাসের মধ্যে যদি মোর দ্যান 0.5 সেন্টিমিটার বাড়ছে ডায়ামিটারটা, তখন কিন্তু ইলেকটিভ সার্জারিতে চলে যাইতে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে স্যার যারা আর হচ্ছে এন্ডোভাস্কুলার স্টেন্ট গ্রাফট দিতে পারি স্যার। না না, যাদের হচ্ছে মেডিকেল থেরাপি দুই ভাগে বলো স্যার, দুই ভাগে স্যার ভাগ করতে হবে। ফার্স্টে হচ্ছে স্যার থোরাসিক অ্যানিউরিজমের ক্ষেত্রে এক ধরনের, অ্যাবডোমিনাল অ্যানিউরিজমের ক্ষেত্রে এক ধরনের। স্যার থোরাসিক অ্যানিউরিজমের ক্ষেত্রে যে ইন্ডিকেশন অফ ট্রিটমেন্ট, যদি অ্যাসিম্পটোমেটিক থাকে স্যার পেশেন্টের ইউজুয়ালি ট্রিটমেন্ট লাগবে না, কিন্তু অ্যাসিম্পটোমেটিক কেসে যদি অ্যানিউরিজম সাইজ ইন কেস অফ মারফান 5 সেন্টিমিটারের উপরে হয় তাহলে ইন্ডিকেশন অফ সার্জারি। আর যদি নন মারফান হয় স্যার তাহলে সেক্ষেত্রে 5.5 cm এর উপরে হলে সার্জারি করতে হবে। আর এছাড়া কিছু স্যার মেকানিক্যাল কম্প্রেশনের যদি ফিচার থাকে, সাপোজ সুপিরিয়র ভেনিকুলার অবস্ট্রাকশন, ট্রাকিয়াতে কম্প্রেশন, ব্রঙ্কাসে কম্প্রেশন হয়, সেক্ষেত্রে স্যার ট্রিটমেন্ট লাগবে। অথবা এটা যদি রাপচার হয়ে যায় সেক্ষেত্রেও স্যার ট্রিটমেন্ট লাগবে। এখানে যদি থ্রম্বাস থাকে অর্গানে এবং থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশনের কোনো ফিচার থাকে সেক্ষেত্রেও সার্জারি লাগবে। আর ইন কেস অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম যদি স্যার দেখা যায় অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমের ক্ষেত্রে 5.5 সেন্টিমিটারের উপরে যদি যায় স্যার তাহলে সেক্ষেত্রে ইন্ডিকেশন অফ সার্জারি আছে। আর 4 সেন্টিমিটারের নিচে যদি থাকে স্যার তাহলে সেক্ষেত্রে অবজারভেশন করতে হবে, এবং অবজারভেশনের টাইম ইউজুয়ালি 1 ইয়ার ইন্টারভ্যালে করা লাগবে। যদি দেখা যায় যে গ্রোথটা মোর দেন 0.5 cm বা তার উপরে প্রতি বছরে হচ্ছে তাহলে স্যার সেক্ষেত্রে আমরা এই পেশেন্টের 6 মাস পর পর ফলো আপ, আর 1 সেন্টিমিটারের উপরে পার ইয়ার যদি হয় তাহলে এটা একটা ইন্ডিকেশন অফ সার্জারি। গুড, না ঠিক আছে, এটা আমি তাহলে একটু সামারি করে দেব। হ্যাঁ, সামারি এটা তাদেরকে আমরা সার্জারি করব। একটা হলো সার্জারি, আর কিছু আছে কিনা, আর কোনো কিছু আছে? মেডিকেল ম্যানেজমেন্ট আছে না, আরেকটা আছে এন্ডোভাস্কুলার অ্যাওর্টিক রিপেয়ার। ওইটাই স্যার এন্ডোভাস্কুলার বলতে হবে এখন। এই তিনটা লিখুন, একটা মেডিকেল ট্রিটমেন্ট, একটা এন্ডোভাস্কুলার রিপেয়ার, একটা হলো সার্জারি। হ্যাঁ, আচ্ছা, এখন সার্জারি ইন্ডিকেশনটা কি বলি? সার্জারি ইন্ডিকেশন হচ্ছে যেটা বলতো রাজনীতি করে, সাইজ যদি 5.5 এর উপরে যায় এনিউরিজম হবে, দুই দিকে হেলদি টিস্যু আছে, তাদেরকে আমরা এন্ডোভাস্কুলার রিপেয়ারও করতে পারবো। আচ্ছা, এখানে আরো কতগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে এগুলি বলি। যেমন আমাদের যদি অ্যাসেন্ডিং অ্যাওর্টা বা আর্চ অফ দ্য অ্যাওর্টা থোরাসিক অ্যাওর্টাতে আমাদের হয় তাহলে এই ক্ষেত্রে সার্জারিতে কি কি রকম সার্জারি হয়? ডেন্টাল প্রসিজার স্যার। হ্যাঁ, এটাতে তিনটা প্রসিডিউর আছে। এখানে আমরা যে শুধু টিউবুলার ডেকটন গ্রাফট দিব তা না, এটার সাথে আরো কতগুলো ইম্পর্টেন্ট, যদি ভালভকে রিপ্লেস করতে হয় আর কোরোনারি আর্টারিকেও ইমপ্ল্যান্ট করতে হবে, আর কোরোনারি আর্টারি ইমপ্ল্যান্টেশন। তারপরে যদি আমাদের মেইন ব্রাঞ্চগুলো ইনভলভ করে তাহলে ডেকটন গ্রাফট দিলাম, তাহলে মেইন ব্রাঞ্চগুলো যাবে কোথায়? তাহলে এখানে ভাস্কুলার রি-ইমপ্ল্যান্ট করতে হবে, ভাস্কুলার রি-ইমপ্ল্যান্ট করতে হবে ইনক্লুডিং কোরোনারি আর্টারি। বুঝে গেল? তাহলে এখানে সার্জারি হবে end to end dissection replaced by the tubular tecton graft, if needed valve replacement and major vascular reimplantation। এর মধ্যে coronary, main vessel branch and sometimes renal হইতে পারে, abdominal aorta renal অথবা other mesenteric branch। বুঝা গেল? এটা আরেকটা পার্ট আছে, মেডিকেল ট্রিটমেন্ট আছে, মেডিকেল ট্রিটমেন্ট অ্যানিউরিজম। হ্যাঁ, তাদেরকে আমরা বিটা ব্লকার দিব, এসিনিউক্লিন দিব, ইআরবি দিব, স্ট্যাটিন দিব, রিসেপ্টর মডিফিকেশন করব, ঠিক আছে? আর আদার যা যা আলাদা সিম্পটম হবে সিম্পটমের ট্রিটমেন্ট করব। তাহলে অ্যানিউরিজমটাকে কিন্তু আলাদা আলাদা ভাগ করে করে বলতে হবে। যেমন অ্যাওর্টিক থোরাসিকটাতে একটা রকম ডায়ামিটারে আমরা অপারেশন করব, অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে একটু বড় হলে অপারেশন করব, এই জন্য আলাদা করে ভাগ করে বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমরা সার্জারির নামটা হয়ে গেল। হ্যাঁ, ডেন্টাল প্রসিজার। ডেন্টাল প্রসিডিউর হচ্ছে আমাদের ডেন্টাল প্রসিডিউরটা কি বললো? নাই, ডেন্টাল প্রসিডিউর মানে কি স্যার? ডেন্টাল প্রসিজার মানে স্যার এখন গ্রাফট।
হ্যাঁ ড্যাকনোগ্রাফ দিব স্যার, আর এওটিক ভালভ প্রস্থেসিস ভালভ দিব, আর উইথ ইমপ্লান্টেশন অফ দ্য কোরোনারি আর ব্রাঞ্চ ভেন্ট্রাল মেজর অপারেশনে ব্রাঞ্চগুলো। আমরা বড় ধরনের অ্যাওর্টিক গ্রাফ দিব, সাথে একটা ভালভ রিপ্লেস করব, অ্যাওর্টিক ভালভ। এটা হইতে পারে প্রস্থেসিস হইতে পারে অথবা অটোগ্রাফট হইতে পারে, ঠিক আছে, সেটা উপরে ইম্পর্টেন্ট। আর মেজর ভালভ ভেসেলগুলি ইমপ্লান্ট করবে, এটার নাম হচ্ছে ভেন্ট্রাল অপারেশন। হ্যাঁ ঠিক আছে, স্যার গুড। অ্যাবডোমিনাল হ্যাঁ, অ্যাওর্টিক বলো। অ্যানিউরিজম যদি হয় কেন অ্যাওর্টিক ভালভ কেন রিপ্লেস করব স্যার যদি প্যাথোলজি না থাকে? অ্যাবডোমিনাল অ্যাওর্টা বলে নাই তো, অ্যাসেন্ডিং না, অ্যাওর্টা বলছে। থোরাসিক ভেন্ট্রাল আলাদা একটা অপারেশনের নাম বলছে, অপারেশনের নাম। ও আচ্ছা, এটা thoracic aortic aneurysm involving the root and descending aorta, ascending aorta. ঠিক আছে ঠিক আছে। মেইনলি এটার একটা টাইপে আছে স্যার, যদি অ্যানিউলো অ্যাওর্টিক টাইপ হয়, মানে অ্যানুলাসটাকে ইনভলভ করে, তাহলে আমাদের অ্যাওর্টিক ভালভ রিপ্লেস করতে যাওয়া লাগে। কারণ অ্যানুলাস ইনভলভমেন্ট হলে অ্যানুলিক ডাইলেটেশন হয়, এয়ার ডেভেলপ করে, সেক্ষেত্রে এই ভেন্ট্রাল প্রসিডিউরে যেতে হয়। থ্যাংক উইথ ইউ। ইনভলভমেন্ট অফ ঠিক আছে, কোরোনারি। তাহলে আজকের মতো শেষ নাকি? স্যার ফলো আপটা বলে দেন স্যার, ইম্পর্টেন্ট তো স্যার, ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফলো আপটা খুব ইম্পর্টেন্ট। ফলো আপটা আমি বলি। হ্যাঁ, ফলো আপটা হচ্ছে যদি অ্যাসিম্পটোমেটিক থাকে, হ্যাঁ অ্যাসিম্পটোমেটিক থাকলে আর্টারির সাইজ যদি 3 সেন্টিমিটার হয় তাহলে আমরা ইয়ারলি করব। 3.5 to 4 সেন্টিমিটার হইলে আমরা 6 মান্থলি করব, মোর দেন 4 হইলে আমরা 3 to 6 মান্থলি ফলো আপ করব, ঠিক আছে। আফটার অপারেশন আমাদের গ্রাফট লাগানোর পরে আমরা তাদেরকে ফলো আপ করব। ফার্স্ট 6 মান্থলি আমরা মান্থলি করব, হ্যাঁ, তারপরে 3 মান্থলি, তারপর 6 মান্থলি ফলো আপ করে দেব। ওই ক্ষেত্রে তাদেরকে দেখতে হবে তার এবং তাদের সার্ভাইভাল কত গ্রাফট লাগানোর পরে। বলো রাফি। পার্সেন্টেজটা জানা নাই স্যার। এটা হচ্ছে এটার সার্ভাইভাল হচ্ছে 90 to 95%, তোমার সার্ভাইভাল 1 ইয়ার। ঠিক আছে, ভেন্ট্রাল অপারেশনের পরে 90 to 95% সার্ভাইভাল 1 ইয়ার। তারপরে তাদেরকে ফলো আপের যে প্রোটোকল দিছে, ফলো আপের মধ্যে আরো অনেক কথাবার্তা আছে, দেখবা। এই ক্ষেত্রে আরেকটা দিছে তোমার স্যার মিউট করা যায় না স্যার, কারো এত শব্দ হচ্ছে অনেক। সুশীল আপনার ইয়েতে মনে হয় একটু শব্দ হচ্ছে। আমি বললাম যেটা, এটা হচ্ছে যে 3 সেন্টিমিটার যদি হয় তাহলে আমরা ইয়ারলি ফলো আপ করব, 3.5 to 4 হইলে 6 মান্থলি, আর মোর দেন 4 হইলে আমরা 3 to 6 মান্থলি ফলো আপ করব, স্ক্রিনিং করব। হ্যাঁ, তাদের এটা কতটুকু বাড়তেছে, কি রেটে বাড়তেছে। ইয়েস স্যার। ওকে, তাহলে ঠিক আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আরে ঠিক আছে সুধীর। জি স্যার, বলো। আমি বলতে চাচ্ছিলাম স্যার যে যাদের রাপচার হয়ে গেছে, আমি তাদের ক্ষেত্রে ইজ দি সার্জারি জাস্টিফাইড স্যার? কারণ দেখা গেছে যে যাদের রাপচার হওয়ার পরে স্যার আমরা সার্জারি যদি করি স্যার, তাহলে মর্টালিটি হচ্ছে 80%, এবং যারা সার্ভাইভ করবে তাদের স্যার 50% মর্টালিটি হচ্ছে উইদিন 30 ডেজ। তাহলে এটা আমি বলি, এটা যাদের রাপচার হয়ে গেছে তাদের ক্ষেত্রে জিনিসটা বলি, তারা 25% মারা যাবে বিফোর হসপিটাল আসার আগে মারা যাবে, ঠিক আছে। 50% মারা যাবে বিফোর সার্জারি রেডি করার আগে, 50%, তাহলে টোটাল 50% মারা গেল তোমার সার্জারি শুরু করার আগেই, ঠিক আছে। আর অপারেটিভ মর্টালিটি হচ্ছে তোমার 50%, তাহলে 75% কিন্তু তোমার মারা যাবে। মর্টালিটি রেট হচ্ছে 75%। এই জন্য বলছে যে যাদের রাপচার হয়ে যাবে, সার্জারির পরেও স্যার মারা যায় স্যার 30 দিন পর্যন্ত। এই তো বলতেছি আমি যে 25% মারা যাবে হসপিটালের আগে, আর 50% টোটাল 50% মারা যাবে সার্জারি শুরু করার আগে যাদের রাপচার হয়ে যাবে, ঠিক আছে। আর যাদের অপারেশন করা হলো রাপচারের জন্য তাদের 50% আবার মারা যাবে। তাহলে টোটাল 75% কিন্তু ডেথ রেট, যাদের রাপচার হয়ে গেল অনলি 25% সার্ভাইভ করবে। এর জন্য রাপচার হয়ে গেলে তাদের তো মর্টালিটি খুবই খারাপ। যদি তার কোনো পসিবিলিটি থাকে যে তার চান্স আছে, তাহলে সব রিস্ক অ্যাসেস করে তার অপারেশন যেতে হবে। কিন্তু রাপচারের পরের কথা বলতেছি, বুঝা গেল সুধীর? জি স্যার, ওইটাই বললাম স্যার যে রাপচার হয়ে গেলে আমি ট্রিটমেন্ট দিলাম রাপচারের আগে, কিন্তু রাপচার যদি হয়ে যায়
তাহলে তোমার 25% রোগী তোমার হসপিটালে আসার আগেই মারা যাবে, 50% মারা যাবে সার্জারি রেডি করতে করতেই। আর যা থাকবে তাদের যদি অপারেশন করো তাহলে তাদের 100 জনের অপারেশন করলে 50 জন মারা যাবে, 50 জন থাকবে, তাহলে টোটাল 75% মর্টালিটি বিফোর মানে আফটার সার্জারি, তাহলে থাকবে 25%। এই 25% সার্ভাইভ করার জন্য তুমি যেহেতু রাপচার হয়ে গেছে বসে তো থাকা যাবে না, তাকে অপারেশনের অ্যাটেম্প নিতে হবে। বুঝা গেল? ঠিক আছে ওকে, আর কোনো কোশ্চেন? স্যার ওই সার্জারির প্ল্যানের মধ্যে স্যার ওই যে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিসের সময় দুটো লাইন বলছেন স্যার, ওটা একটু কাইন্ডলি আবার একটু বলেন স্যার। এন্ড টু এন্ড স্যার ওই যে সার্জারি প্ল্যানের সময় স্যার আপনি দুটো লাইন বলতেছিলেন, এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস উইথ ওই তো রিসেকশন, এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস, আর একটা সাবক্লেভিয়ান ফ্ল্যাপ দেওয়া যায়, আর একটা প্যাচ দেওয়া যায়। এটা তোমার কোয়ার্কটেশনের ট্রিটমেন্ট, ঠিক আছে? কোয়ার্কটেশনটা তুমি তিন ভাবে কারেক্ট করতে পারো সার্জারিতে। একটা হচ্ছে তুমি রিসেকশন করে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দিলা, আর একটা সাবক্লেভিয়ান ফ্ল্যাপ দিতে পারো, অথবা একটা আর্টিফিশিয়াল প্যাচ, পেরিকার্ডিল বা প্যাচ দিয়ে তুমি রিপেয়ার করতে পারো। সবচেয়ে ভালো হচ্ছে এন্ড টু মানে ডিসেকশন করে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করা, এদের আউটকাম সবচেয়ে ভালো কোয়ার্কটেশন দেওয়ার সাথে। হ্যাঁ, বুঝা গেল? এই এতটুকু বলতে চাইলাম। আর কোনো কিছু কোশ্চেন? নাই স্যার। তাহলে আজকে রাখি, শেষ। হ্যাঁ, জি স্যার। জি স্যার। ইনশাআল্লাহ। দোয়া রাখেন Thank স্যার, you. থ্যাংক ইউ স্যার।